পুলিশ ফাইল। খুব সাহস বেড়েছে তাই না? সাহসের কি আছে, তুমি তো আমার। এখনো সম্পূর্ণ নয়, এখনো অর্ধেকটা বাবা মায়ের। আগে বিয়ে করো, তারপর সম্পূর্ণ তোমার হয়ে যাব। ঠিক আছে চলো, আজকেই তোমার বাবা মাকে বলবো। কি? তোমাকে বিয়ে করতে চাই। পাগল নাকি? তুমি আমার দাদাকে চেনো না? পুরো চন্ডাল, জানতে পারলে না কুচি কুচি করে কেটে কানা নদীতে ফেলে দেবে। কাটলেই হলো, রাজি না হলে আমি তোমাকে নিয়ে পালাবো। বেশ, তা খাওয়াবে কে? আগে চাকরি বাকরি তো একটা জোগাড় করো। করবো তো, তুমি কি মনে করছো আমি ঘরে বসে আছি? আমি চারিদিকে খোঁজ লাগাচ্ছি। এই তো কাল সকালে একবার সিঙ্গুর যাব, একটা রঙের কাজের খোঁজ পেয়েছি, মনে হচ্ছে লেগে যাবে। তাই? ঠাকুর, ওর চাকরিটা যেন হয়ে যায়। আমি তোমায় 500 বাতাসা মানত করলাম ঠাকুর, চাকরিটা যেন হয়ে যায়। কিন্তু তার আগে তোমার আশীর্বাদটা যে আমার চাই রিয়া। মাথা টাথা গেছে নাকি? আমি তোমায় আশীর্বাদ দেবো, এটা কখনো সম্ভব? আমি না তোমার থেকে কত ছোট? হয় হয়, সব হয়। কিভাবে তোমার আশীর্বাদটা নেবো দাঁড়াও দেখাচ্ছি। পা ছুঁয়ে নয় কিন্তু। তাহলে? ঠোঁট ছুঁয়ে। হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত বোরাইপুর শিবতলা গ্রামে বাস করে বছর 21-এর মিঠুন আর বছর 17 রিয়া। রিয়া সদ্য মাধ্যমিক পাশ করেছে। মিঠুন চাকরির চেষ্টায়। তারা একে অপরকে খুব ভালোবাসে, যদিও পরিবারের লোকেদের অজান্তেই। রিয়াদের বাবা কাকা জ্যাঠা নিয়ে বিরাট যৌথ পরিবার। পরিবারের আদুরে মেয়ে রিয়া। তুলনামূলকভাবে মিঠুনদের আর্থিক অবস্থা বেশ খারাপ। মিঠুনের 2 দিদি, বড় দিদির বিয়ে হয়ে গেছে আর ছোট দিদির বিয়ের চেষ্টা চলছে। মিঠুন আর রিয়াদের পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল, যদিও বাড়ির লোকজন ঘুণাক্ষরেও টের পায়নি যে তারা একে অপরের প্রেমে পড়েছে। এই নাও আমাদের ঠাকুরের ফুল বেলপাতা, সঙ্গে রাখবে আর মাঝে মাঝে মাথায় ছোঁয়াবে, দেখবে কাজটা হয়ে গেছে। আর কাজটা হয়ে গেলেই আমরা পালাবো। প্রথমে সিঙ্গুরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবো, তারপর পয়সা জমি একটা জমি কিনবো, সেখানে বাড়ি করব। ও বাবা, কত স্বপ্ন ছেলের। কেন, তুমি স্বপ্ন দেখো না? দেখি তো, অনেক অনেক স্বপ্ন। জানো তো, আজ না আমার উপোস। তোমার চাকরির খবরটা না পেলে খাবোই না। কি ব্যাপার মিঠুন? বলো বিশুদা। এত সকালে এখানে কি করছিস? ওই আমি সিঙ্গুর যাচ্ছিলাম, তাই রিয়াকে জিজ্ঞেস করছিলাম ওর কোনো বই টই লাগবে কিনা। আসলে সিঙ্গুরে অনেক বড় বইয়ের দোকান আছে তো। হ্যাঁ, ওখানে তো সব বড় বড় বইয়ের দোকান, এখানে তো সবই ছোট। তা বাড়িতে না ঢুকে ঘরের পেছনে কেন? না, আমি তো রাস্তাতে যাচ্ছিলাম, রিয়া এখানে ফুল তুলছিল। হ্যাঁ, ফুল তুলছিলাম। বিশুদা আসি গো, 7:10-এর একটা ট্রেন আছে, ওটা না হলে মিস হয়ে যাবে। আসি রে রিয়া। হ্যাঁ, সাবধানে। রিয়া, ঘরে চল। ফুল বেলপাতা সঙ্গে রাখবে আর মাঝে মাঝে মাথায় ছোঁয়াবে, দেখবে কাজটা হয়ে গেছে।
মা গো, ওকে চাকরিটা তুমি করিয়ে দিও মা। আমি তোমাকে 500 বাতাসা ভোগ দেব, করিয়ে দিও চাকরিটা। রিয়া, চল খেতে চল। খাবো না মা। কেন রে? সকালে বললি আমি টিফিন খাবো না, দুপুরে বলছিস ভাত খাবো না। তোর শরীর ঠিকঠাক আছে তো রে? না না, শরীর টরীর একদম ঠিক আছে। আজ আমার উপোস। উপোস? আজ আবার কিসের উপোস? আজ তো বুধবার। আসলে আমি একটা মানত করেছি। কিসের মানত রে? বলিসনি তো। তুমিই তো বলো, মানত করলে কাউকে বলতে নেই। মাকে বলা যায়। কাউকে বলবো না। মা, তুমি খেয়ে নাও। আর বাড়ির কাউকে কিন্তু আমার এই উপোসের কথাটা বলো না, প্লিজ। কি যে পাগলামি করিস, পাগলি মেয়ে আমার। মা, ও মা, হ্যাঁ বল। মানতটা ফুলবে তো মা? কাজটা হয়ে গেল। উফ, কি যে আনন্দ হচ্ছে। রিয়াকে জানাতে না পারা পর্যন্ত শান্তি নেই। খিদেও পেয়েছে খুব। দাদা, একটা চা আর পাউরুটি দেবেন তো। আজ না আমার উপোস। তোমার চাকরির খবরটা না পেলে খাবোই না। লাগবে না দাদা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে হরে। শুনছো? অনেক হয়েছে, এবার থামো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলো। আরে সারাদিন কৃষ্ণ ভজনা করলেই চলবে? সংসারের কথাও তো একটু শুনতে হবে নাকি? গিন্নি, সারাক্ষণ প্রভুর নাম করতে পারলে তো বর্তে যাই। এই সংসারের কাজ, মাঠের কাজ করে যেটুকু সময় পাই ওই প্রভুর নাম সংকীর্তন করে কাটাই। তাই? আর এ গা ও গা থেকে কীর্তনের নেমন্তন্ন এলে তো সংসারের কথা মাথায় ওঠে, কীর্তনেই তো ডুবে যাও। তাতেই তো বড় সুখ গো গিন্নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলো, কি বলছিলে? আরে মন্দিরাকে যে পাত্রপক্ষ দেখে গেল, কোনো খবর দিয়েছে ওরা? হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। এই ঘটকমশাই আজই বলল পাত্রপক্ষে আমাদের মন্দিরাকে খুব খুব পছন্দ হয়েছে। হরে কৃষ্ণ। এই লোকটাকে যে নিয়ে আমি কি করব? এত বড় খবরটা ভুলে গিয়ে বাড়িতে এসে কীর্তন করছে। হ্যাঁ হ্যাঁ, একেবারে ভুলে গিয়েছিলাম। ওই শিকল হাতে নিলে আমি সব ভুলে যাই। যাকে পাত্রপক্ষের কোনো দাবি দাবা নেই। হ্যাঁ, কালই বিকেলে আসছে ওই বিয়ের দিনক্ষণ ঠিক করতে। এবার তো বিয়ের তোড়জোড় শুরু করতে হবে। মিঠুন কোথায়? মিঠুনকে ডাকো। ওকেই এবার খাটতে হবে ওই ছোট দিদির বিয়েতে। হয়েছে, কাজটা হয়েছে। উফ, কি যে আনন্দ হচ্ছে না। আমি তোমার উপোস ভাঙাবো। হা করো, হা করো। এই নাও, সবটা তোমার। খাবে কিন্তু। তুমি সারাদিন কিছু খেয়েছো কেন? খাওনি কেন? তুমি উপোস করে থাকবে বললে আমি খেতে পারি। নাও, এবার হা করো। দাঁড়াও, তোমার জন্য আরো একটা জিনিস আছে। কি? এই নাও। চুড়ি? মাইনে পেলে সোনার চুড়ি এনে দেবো। যাও, এবার লক্ষ্মী ছেলের মতন বাড়ি ফিরে যাও। সারাদিন বাইরে থেকে চোখ মুখের কি অবস্থা করেছো দেখেছো? না, যেতে ইচ্ছে করছে না আমার।
তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাও। কোনো ব্যাপার না। এই ছেলে, সকালবেলা কিন্তু দাদার কাছে ধরা পড়তে পড়তে বেঁচেছি। দাদা কিন্তু বাড়ি আছে। আসুক, আমি বলবো আমি তো এবার চাকরিটা পেয়ে গেছি, এবার তো আর আমাদের বিয়ে দিতে কোনো আপত্তি নেই। মাথাটা গেছে নাকি? এই 17 বছর বয়সে আমাকে বিয়ে দেবে? যা করার আমাদের নিজেদের করতে হবে। যাও লক্ষ্মী সোনা, এবার বাড়ি ফিরে যাও। সে যাচ্ছি, কিন্তু কাল কিন্তু এখানেই দেখা করব। পরশু আবার সিঙ্গুর চলে যেতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার যাও। টাটা। টাটা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এইবার আমি নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের পায়ে সমর্পণ করতে পারবো। তা বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, তোর চাকরিটাও হলো আর তোর ছোটদির বিয়েটাও হয়ে যাচ্ছে। শান্তি শান্তি। এই আর একটু ডাল দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আচ্ছা বাবা, তোর রঙের কোম্পানিতে চাকরি করলি তো? হ্যাঁ মা। বাকিটা দাও। ওই কোম্পানির অর্ডার মতো বিভিন্ন বাড়ির এক্সটেরিয়র ইন্টেরিয়ার, মানে বাড়ির ভেতরে আর বাইরে রং করতে হবে। বাবা, খুব খাটনি তো তাহলে। একটু তো খাটতেই হবে। 21 বছর বয়সে খাটনির ভয়ে মরলে হবে না মা। বয়স থাকতে থাকতে খেটে পয়সা জমিয়ে নিতে হবে, বেশি বয়সে আয়েশ করতে হবে। দেখো দেখো, আমাদের ছেলে মিঠুনের এই বয়সে কিরকম সাংসারিক ভাবনা চিন্তা। শেখো শেখো, ওর কাছে কিছু শেখো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মানতেই হবে, এই সাংসারিক বুদ্ধিটা ও তোমার কাছ থেকেই পেয়েছে। তা বাবা, তোকে কি রোজ খুব সকালেই বেরিয়ে যেতে হবে রে? না মা, এখন আমি বাড়ি থেকে আর যাতায়াত করতে পারবো না। কোম্পানি রুম দেবে, সেখানেই থাকবো। এখন ওই 15 দিনে একদিনের জন্য বাড়িতে আসবো। তার মানে কালকে থেকে তুমি সিঙ্গুরেই থাকবে? আবার সেই 15 দিন পর দেখা হবে? হ্যাঁ গো, কি করবো বলো, কোম্পানির রুল তো মানতেই হবে। কি হলো? এ কি কাঁদছো কেন বাবু? আমার কি ভালো লাগছে বলো? তোমাকে 15 দিন না দেখে আমি থাকতে পারবো না। আমারও তো খুব কষ্ট হবে, তবে বেশি দিনের জন্য তো নয়, আর কিছুদিন পরেই তো আমরা বিয়ে করে সিঙ্গুরে থাকবো। কবে কবে? আমি পারছি না যে তোমায় ছেড়ে থাকতে বাবু। আজ পাত্রপক্ষ এসেছিল বাড়িতে ছোটদির বিয়ের দিনক্ষণ ঠিক করতে। খুব শিগগিরই ওর বিয়েটা হয়ে যাবে, আর ওর বিয়েটা হয়ে গেলেই ব্যাস আমরা পালাবো। আমি কাল কাজে জয়েন করেই মনে মনে একটা বাড়ি দেখা শুরু করব। একটা ছোট্ট ঘর হলেই চলবে, সাথে একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। আমি ওই ছোট্ট ঘরটাকে নিজের মতন করে সাজিয়ে নেব। বড় ঘর চাই না আমার। আচ্ছা বাবা, তাই হবে। ঘর ভাড়াতে বেশি টাকা নষ্ট করে তো লাভ নেই, আমাদের তো কিছু টাকা সঞ্চয়ও করতে হবে। হ্যাঁ, সেই টাকা দিয়ে একটা জমি কিনতে হবে, আর সেখানে নিজেদের বাড়ি। আমি তোমাকে 15 দিন ছেড়ে থাকতে পারবো না যে। আচ্ছা বাবা, আচ্ছা, আমি মালিককে অনুরোধ করে 7 দিন পরেই ফিরবো। কাঁদে না শোনা। তাহলে তো আর বেশি দেরি নেই। হ্যাঁ, একেবারে শিরে সংক্রান্তি। আমি ওই পাত্রপক্ষের কাছে আরও 1 মাস সময় চেয়েছিলাম, কিন্তু পাত্রপক্ষ বলল সহস্র শীঘ্রম। আমারও তাই মত। দেখ, তুইও এই সময় চলে যাচ্ছিস, আর ফিরবি তো সেই 15 দিন পরে। তা বলে কি ছেলে চাকরি করবে না? সংসারে টাকারও তো দরকার আছে নাকি? না না,
সে আমি অস্বীকার করছি না, কিন্তু বিয়ের কাজ তো ওই বড় মেয়ের বেলায় তো বুঝেছি। ঠিক আছে, আমি 15 দিন না 7 দিন পরেই ফিরবো। মালিককে বলবো আমার প্রবলেমের কথা, নিশ্চয়ই শুনবে। হ্যাঁ হ্যাঁ, বলিস বলিস। আর শোন বাবা, ওই তোর ছোটদির বিয়ের নিমন্ত্রণটাও করে দিস। আচ্ছা, কালকে কটায় ট্রেনে যাচ্ছিস? ভোর 5টা। ধুর পাগলি, আমি কি ইংল্যান্ড আমেরিকা চলে যাচ্ছি নাকি? এদিকে এসো। সাবধানে যাবে, সাবধানে থাকবে, আর প্রমিস করেছো কিন্তু পরের সপ্তাহে চলে আসবে। পাক্কা। যদি ছুটি না পাই চাকরি ছেড়ে চলে আসবো। নাটক। আর প্রমিস করো অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না কিন্তু। এটা প্রমিস করতে হয়? থালায় মাংস থাকলে কেউ সোয়াবিনের বাটির দিকে তাকায়? নিজে এত সুন্দর বউ থাকতে আমি অন্য মেয়ের দিকে তাকাবো? মনে থাকে জানো। হাতটা দাও। এ কি? আমার জমানো কিছু টাকা ছিল, এগুলো তোমার কাছে রাখো। এখনই তো আর মাসের মাইনেটা পাচ্ছ না, বিদেশ বিভুঁই জায়গা যাচ্ছ, কখন কি হঠাৎ দরকার পড়ে। এবার যাও, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। ও মিঠুনের মা। আরে দিদি, তুমি এসো এসো, বসো। শুনলাম তোমার ছোট মেয়ে মন্দিরার নাকি বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ গো দিদি, কৃষ্ণের ইচ্ছায় একটা ভালো পাত্র পাওয়া গেছে। দিনক্ষণ সব ঠিকও হয়ে গেছে। বিয়ের নেমন্তন্ন করলে আসবে কিন্তু দিদি। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। তোমার মেয়ে মন্দিরা কোথায়? ও ওর বড় দিদির বাড়িতে গেছে আইবুড়ো ভাত খেতে। তা বেশ বেশ। তা তোমার ছেলে মিঠুন কোথায়? একটা ভালো খবর আছে দিদি, মিঠুন সিঙ্গুরে একটা কোম্পানিতে রঙের কাজ পেয়েছে। খাটুনিটা একটু বেশি, তবে মায়না করি বেশ ভালো। বেশ, তা এবার মিঠুনের বিয়েটা দিয়েই ফেলো। কি যে বলো দিদি, মিঠুন সবে 21, শুদ্ধ চাকরি পেয়েছে। কয়েকটা বছর যাক, তারপর মেয়ে দেখা দেখি শুরু করব। মেয়ে আর তোমাকে দেখতে হবে না গো, তোমার ছেলে মেয়ে দেখেই রেখেছে। মানে? সে কি জানো না? ওই অমল গায়নের মেয়ের সাথে তোমার মিঠুনের প্রেম গো। সে কি বলছো দিদি? না না, ও তো পাড়ার মেয়ে। তবে মিঠুন ওদের বাড়িতে একটু যেত টেতো। এখন আর বাড়িতে যায় না, মাঠে ঘাটে ঝোপ জঙ্গলে জড়াজড়ি। নিজের চোখেই তো দেখলাম। এ কি সত্যি দিদি? একেবারে গঙ্গা জলের মতো সত্যি, নিজের চোখেই তো দেখেছি। এবার আসি তাহলে। মা গো মা, কালে কালে আর কত দেখবো। তুলে নাও মা, তুলে নাও।
এইখানটায় থাকবে আমাদের খাটটা, আর এখানে আমাদের ড্রেসিং টেবিল। সকালবেলা স্নান করে এসে আমি ড্রেসিং টেবিলের সামনে সিঁদুর পরব, আর তুমি পেছন থেকে এসে আমায় জড়িয়ে ধরবে। আর ওখানে থাকবে আমাদের সোফাটা, সাথে একটা টেবিল। সন্ধেবেলা দুজনে গরম গরম চা খাবো একসাথে। আরে হাত চালা রে ভাই, হাত চালা। অমল গাইনের মেয়ে? ওরা কোথায় আর আমরা কোথায়? ওদের ঘরের মেয়েকে কি আমাদের ঘরে দেবে? আরে সেসব পরের কথা, আগে মিঠুন ফিরলে জানতে হবে যে খবরটা সত্যি না মিথ্যে। ওই মণ্ডল গিন্নির কথায় আমার কোনো বিশ্বাস নেই। মিঠুনের আজই তো ফেরার কথা না? হ্যাঁ, বেশ, ও ফিরুক। কথা রেখেছি, 7 দিনে ফিরেছি। তুমি তো আমার সোনা। শোনো না, আমাদেরকে তাড়াতাড়ি পালাতে হবে, আর বেশি দেরি করলে চলবে না। কেন, কি হয়েছে? মাকে বোধহয় কেউ কিছু বলেছে। মা আমাকে 7 রকমের প্রশ্ন করছিল। আমি অবশ্য বলেছি রটনা, তবে তুমি কিছু একটা ব্যবস্থা করো। কানাঘুষো যা শুনেছি, আমার বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়ে গেছে। কিছু একটা করো প্লিজ। এত দূর করতে হবে, কিছু একটা করতেই হবে খুব তাড়াতাড়ি। সেদিন মিঠুন বাড়ি আসতেই তার বাবা মা তাকে চেপে ধরে। সত্যিকে সে অমল গাইনের মেয়ে রিয়ার সঙ্গে প্রেম করে? মিঠুন প্রথমে অস্বীকার করলেও পরে বাবা মার কাছে সব স্বীকার করে নেয়। হ্যাঁ, আমি রিয়াকে ভালোবাসি। ওকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব নয়। ওর বাড়ি থেকে হয়তো বিয়েটা মেনে নেবে না, কিন্তু না নিলেও আমরা বিয়ে করব, দরকারে পালিয়ে বিয়ে করব। এসব কি কথা বাবা? তাহলে তো আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে। কিন্তু ওরা বিয়েটা মেনে না নিলে আমরা কি করব বলো? আমরা তো পরস্পরকে ছেড়ে থাকতে পারবো না। শোন বাবা শোন, তোর যখন রিয়াকে পছন্দ, আমরা ওকে ঘরে আনবই। আমি নিজে গিয়ে ওর পরিবারের সঙ্গে কথা বলবো, বোঝাবো। ওরা বুঝবে বলে মনে হয় না বাবা। সেটা আমি দেখছি। তুই বাবা এখন তাড়াহুড়ো করে এমন কিছু করে বসিস না যাতে আমাদের সম্মানহানি হয়। আগে তোর ছোট দিদির বিয়েটা হয়ে যাক, তারপর না হয় আমি যাব। তারপর বলবে তো বাবা? আর দেখ, এই বাড়ির তো এরকম অবস্থা, এই বাড়িতে কি অমল গায়নের মেয়েকে তোলা যায়? ঠিক ঠিক, সেই জন্যেই তো আমাদের কেনা নতুন জমিটায় বাড়ি তৈরি করা শুরু করি। তারপর আমি নিজে যাব ওদের বাড়িতে কথা বলতে। তাতে অনেক দেরি হয়ে যাবে বাবা, অত সময় নেই। একটুখানি আমি একটা জায়গা কিনেছি, আমি জানি আর একটুখানি জায়গা তো হবে না। ওই জায়গাটার মধ্যে আমি ওকে ঘর করে দেবো। তাই 1 বছর 2 বছর দাঁড়া, আমি ঘর করে দেবো। এরপর মিঠুনের দিদির বিয়ে হয়। তারই দিন 15 পরে একদিন রিয়া জ্যাঠামশাই এবং তার দাদা এসে হাজির হয় মিঠুনদের বাড়িতে। একদম ন্যাকা ন্যাকা কথা বলবে না ভজ কাকা। সত্যি করে বলো, আমার বোন কোথায়? তোমার বোন মানে রিয়া? সত্যি বলছি, কোথায় ও আমরা জানি না। একদম মিথ্যা কথা বলো না ভজহরি, তোমরা সব জানো। আমরা কি করে জানবো দাদা? রিয়া কোথায় আছে সেটা আমরা জানবো কি করে? কেন নাটক করছো বলো তো? তোমাদের ছেলে মিঠুনই তো আমাদের মেয়ে রিয়াকে তুলে নিয়ে পালিয়েছে। সেটা কি করে সম্ভব? মিঠুন তো সিঙ্গুরে কাজে আছে, ও তো এই সপ্তাহে বাড়িতেই আসেনি। মিঠুন এসেছিল, ওই আমার বোনকে তুলে নিয়ে গেছে। আর এখন ফোনটা বন্ধ করে রেখেছে, তাই না? দেখো বাবা, তোমাদের কোথাও ভুল হচ্ছে। মানে রিয়াকে কি করে নিয়ে যাবে? মিঠুন তো আসেইনি। এরা স্বীকার করবে না, ভদ্রভাবে হবে না, বুঝলি? এদের কড়া দামের ব্যবস্থা করতে হবে। আমি তো প্রথমেই বলেছিলাম জ্যাঠামশাই, তুই এক খা দিয়ে দি, সুর করে সব কথা বেরিয়ে যাবে। না, আইন নিজের হাতে তুলিস না। এদের কড়া দামের ব্যবস্থা আমি করছি। এখন চল। কাকা, কাকিমা। অলগা, দেখলি তো ওরা কিভাবে আমাদের অপমান করে গেল। আচ্ছা অলকা, তুই বল,
রিয়াকে নিয়ে মিঠুন কিভাবে পালাবে? মিঠুন তো বাড়িতেই আসেনি। মিঠুন এসেছিল, আমরা কেউ জানি না সেটা। মানে তুই এটা কি করে বলছিস অলকা? আমাকে আজ সকালে মিঠুন ফোন করেছিল, তারপর কাল রাতে যা যা ঘটেছিল সব আমাকে বলল। সব গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ। তাহলে সাবধানে ব্যাগটা নিয়ে বেরিয়ে এসো। 12টা 10 নাগাদ একটা ট্রেন আছে, ওটা ধরতেই হবে। ঠিক আছে, তুমি ওখানে ওয়েট করো। এই কথা কি সত্যি রে অলকা? মিঠুন তো নিজেই ফোন করে আমাকে এই কথা বললো। বলো। মিঠুনকে ফোন ধর ধর। ফোন তো সুইচ অফ। ওর দরকার হলে ও ফোন খুলে আমার সাথে যোগাযোগ করে নিচ্ছে। ও হ্যাঁ, কাল রাতে ওরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছে। দাঁড়াও, একটা ছবিও পাঠিয়েছে, দেখাচ্ছি। দেখা দেখা। দাঁড়াও, এ না। তারপরে এবার আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করব বলে ফোন করছি। ফোন করে আমার ছেলে সেই যে সেদিন থেকে মানে বিয়ে করেছিল, করে তারপর থেকে নি ফোন যে অফ করে দিয়েছে। আমরা 2 দিন 3 দিন ধরে ফোনই পাইনি। এদিকে রিয়ার দাদা বিশু আর তার জ্যাঠামশাই কমল থানায় গিয়ে কমপ্লেন করে যে তাদের মেয়ে রিয়াকে অপহরণ করা হয়েছে। অপহরণ করেছে মিঠুন, আর তার বাবা ভজহরি এই অপহরণের প্রধান মদতদাতা। পুলিশ এফআইআর নেয় আর মিঠুনদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ভজহরি পান্ডা বাড়িতে আছেন? ভজহরি পান্ডা? স্যার, আমি ভজহরি পান্ডা। মিঠুন পান্ডা আপনার কে হয়? আমার একমাত্র সন্তান। কোথায় সে? মিঠুন তো এখানে নেই, ও তো সিঙ্গুরে রঙের কাজ করে। আপনি কে? আমি মিঠুনের মা। আপনার ছেলে রিয়া গায়েনকে কিডন্যাপ করেছে, সে কথা জানেন? না হুজুর, ও রিয়াকে ও কেন কিডন্যাপ করবে? ওরা তো পরস্পরকে ভালোবাসে। চুপ! রিয়ার বয়স এখন 17, ও নাবালিকা। রিয়ার পরিবার আপনার ছেলের নামে কিডন্যাপিংয়ের কেস দিয়েছে, আর তাতে মদত করেছেন ইনি, ভজহরি পান্ডা। না স্যার, না, একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা স্যার। মিথ্যে কি সত্যি সেটা তো লকআপে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিলেই বের হয়ে যাবে। এই, একে জিপে তোলো। স্যার। না না স্যার, সব মিথ্যে স্যার, সব মিথ্যে। কেঁদো না কাকি, কেঁদো না, শান্ত হও, শান্ত হও। থানা থেকে পুলিশ হঠাৎ করে এসে গেল, এসে আমাদের বাড়িতে বলছে মিলন মালিকের বাড়ি কোনটা? হ্যাঁ, মিলন কোথা? ওর বাবা কোথা? একটু থানায় যেতে হবে। থানায় গেলে আমি থানা কেন যাবো? বলছে তোমার থানায় কেস করেছে। এমনি কি আর বাড়িতে কেস করেছে? তুমি চলো, ঘরে চলো, শোবে চলো, কাকার কিচ্ছু হবে না। আরে দেশে তো আইন কানুন আছে নাকি? মিঠুন আমাকে নিশ্চয়ই ফোন করবে, বুঝলে? তখন ওকে বললে, ও ফিরে এসে থানায় বললে, ওসি নিশ্চয়ই কাকাকে ছেড়ে দেবে। তুমি চিন্তা করো না, ঘরে চলো, চলো চলো চলো, ঘরে চলো। আর কিচ্ছু করতে পারবে না তোমার বাবা মা। আমরা তো এখন বিবাহিত, এত ভয় পেও না তো। আমি ভয় পাচ্ছি তোমার মা বাবার জন্যে। আমার দাদা কাকা জ্যাঠা ওদের চন্ডালের মতন রাগ। তুমি একবার তোমার জ্যাঠার মেয়ে অলকাদিকে কল করো প্লিজ।
কিন্তু বারবার ফোন করলে তোমার বাড়ির লোক যদি টাওয়ার লোকেশন ধরে আমাদের কাছে পৌঁছে যায়? 1 মিনিটের জন্য পড়ো, আমার মন খুব গেছে। আচ্ছা করছি। কাকি তুমি ঘুমা, আমি আসছি। কিরে মিঠুন, এতক্ষণে তুই আমাকে ফোন করলি? কখন থেকে তোকে ট্রাই করে যাচ্ছি। কেন, কি হয়েছে? কোনো প্রবলেম? ভীষণ প্রবলেম। এখানে তো রিয়ার বাড়ির লোক তোর নামে কিডন্যাপিং এর কেস করেছে। পুলিশ এসেছিল বাড়িতে। কাকা মানে তোর বাবাকে তুলে নিয়ে গেছে। বাবাকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, বাপারা গিয়েছিল থানায়, বললো কাকার উপরে টর্চার করা হতে পারে, কথা বার করার জন্য। তুই কিছু একটা কর ভাই। আচ্ছা আমি দেখছি, আমি দেখছি। রিয়া, এবার কি হবে? আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমার বাড়ির লোক মানুষ না। চলো আমরা ফিরে যাই। না, ফিরে গেলে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, তোমায় মেরে ফেলবে মিঠুন। তাহলে এখন আমি বাবাকে একটা ফোন করি। দেখি কে ফোন করলো। স্পিকারে দে। হ্যাঁ হ্যালো দাদা, আমি রিয়া বলছি। এই এই কোথায় তুই? যেখানেই থাকি না কেন, তার আগে তুই বল কেন মিঠুনের নামে কিডন্যাপিং এর কেস দিয়েছিস, আর কেন ওর বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে? বেশ করেছি। অন্যায় করলে শাস্তি পেতে হবে। বেশ করেছে, পুলিশ ওকে তুলে নিয়েছে। না, ওরা কোনো অন্যায় করেনি। মিঠুন আমায় কিডন্যাপ করেনি। ওকে আমি ভালোবাসি। আমি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে এসেছি। তুই এখনই কেস তুলে নে আর ওর বাবাকে ছেড়ে দিতে বল। শোন, আমি তোর জ্যাঠা বলছি, আমরা কেস তুলে নেব, কিন্তু একটা শর্ত আছে। তুই যদি নিজের হাতে মিঠুনকে খুন করিস তবেই আমরা কেস তুলে নেব। আর মিঠুনকে খুন করলেই আমাদের শান্তি। আমরা কথা দিলাম, তখন আমরা কেস তুলে নেব। এ কি বলছো তুমি জ্যাঠামশাই? ও আমার স্বামী, আমরা বিয়ে করেছি। আমি নিজে মরে যাব, তবু ওর কিছু হতে দেব না। আর নিজের হাতে খুন করা তো দূরের কথা। তাহলে কেস চলবে। তুই নাবালিকা, তোর কথার কোনো দাম নেই আইনে। ওরা বাপ ছেলে কিডন্যাপিং কেসে জেল খেটে মরবে। ঘেন্না করি আমি তোমাদের। কাঁদে না শোনা, একটা উপায় বের হবেই। এই মিঠুনের ফোন এসছে। হ্যাঁ মিঠুন বল। দিদি, প্রচণ্ড ঝামেলা। রিয়া ওর বাড়িতে ফোন করেছিল। ওর বাড়ির লোক চায় ও যেন আমাকে খুন করে, না হলে ওরা কেস তুলবে না। আরে তুই সব বাদ দে তো। সব রাগের মাথায় মানুষ অনেকে অনেক কিছু বলে। আমি কাকা মিলে এখানে আলোচনা করলাম, সবার একই মত, তোরা ফিরে আয়। দুই পরিবারে মিলে একসাথে বসে কথা বললে, মিটমাট করে নিলে সব ঠিক হয়ে যাবে। তোরা ফিরে আয়। মিটমাট হবে বলে মনে হয়? নিশ্চয়ই হবে। দুই পরিবারে একসাথে সবকিছু ঠিক করে নিয়ে থানায় এমনি কেস তুলে নেবে। তুই চিন্তা করিস না, কাল সকালে ফিরে আয়। আচ্ছা চলো, সবাই যখন বলছে আমরা ফিরে যাই। না, ফিরে গেলে আর কোনোদিনও এক হতে পারবো না। আমরা চিরকালের জন্য আলাদা করে দেবে। আমার বাড়ির লোক ভয়ঙ্কর। উল্টোটাও তো হতে পারে। তুমি তো ওদের মেয়ে, তুমি ওদের সম্পর্কে এতদিন যা ধারণা করেছো, হয়তো তাই এবার পাল্টে যেতে পারে। হয়তো মেয়ের সুখের কথা ভেবে ওরা নিজেদের পাল্টে নিতে পারেন। পাল্টাবে না, পাল্টালে এতক্ষণে পাল্টাতো। কিন্তু আমার কাকা জ্যাঠুতো দিদি যখন বলছে, আমরা একবার ফিরে দেখি না। ভগবান নিশ্চয়ই আমাদের প্রতি এতটা নিষ্ঠুর হবে না। আমার মন সায় দিচ্ছে না, তবুও তুমি যখন বলছো একবার ফিরবো। কোথায় পালাবে? হাতে তো আসবেই।
তারপর ওই বর্ধমানে ছেলেটার সাথেই রিয়ার বিয়ে দেব। আর তারপর ওই মিঠুনকে আমি এমন কেলাবো, হাড়গোড় ভেঙে পড়ে থাকবে সারা জীবন বিছানায়। ওকে খুন না করা পর্যন্ত আমার সুখ নেই। ওসব কাজ করিস না বাপু, যা করার পুলিশকে করতে দে না। হ্যাঁ, কেস আমরা তুলবো না। ওই নাবালিকা অপহরণের কেসে ছেলে আর বাপ জেলেই পচে মরবে। না জেঠামশাই, পুলিশে দেওয়ার আগে ওই মিঠুনকে আমি কেলাবই। তোমাদের কারোর কথা শুনবো না। ও আমাদের গায়েন পরিবারের মেয়ের ইজ্জতে হাত দিয়েছে না, ওকে আমি ছাড়বো না। মেয়েটা ওদের বাড়ির লোককে বলেছে যে আমার শ্বশুরকে ছেড়ে দাও, আমরা যাচ্ছি, ধরা দিচ্ছি। ওরা বলেছে যে ধরা তোকে দিতেও হবে না, আমরা কেস তুলবও না, তোরা মরে পড়ে থাকে যা, যাই তোরকে যা, আমরা তোদের লাশ আনতে যাব। কি লিখছো রিয়া? চিঠি। কাকে? পৃথিবীর মানুষকে, যাতে তারা প্রকৃত সত্যটা জানতে পারে, আর আমাদের কিছু হয়ে গেলে অন্যায়কারীরা শাস্তি পায়, তোমার বাবা নির্দোষ প্রমাণিত হয়। কি লিখেছো চিঠিতে? শুনবে? শোনো। বন্ধুরা, এই হতভাগীর নাম রিয়া গায়েন, বাড়ি হরিপালের বড়াইপুর শিবতলা গ্রামে। আমি আমার গ্রামেরই মিঠুন পান্ডাকে খুব ভালোবাসি। সকালে মিঠুন তার পরিবারকে জানায় যে তারা ফিরছে, তারপর ফোনটা অফ করে দেয়। কিছুক্ষণ পর মিঠুন তার পরিবারকে জানায় যে বাজেমালিয়া স্টেশনে অপেক্ষা করতে। আরও কিছুক্ষণ পর জানায় নালিকুলে আসতে। মিঠুনের পরিবার নালিকুলে যায়, কিন্তু তারা গিয়ে মিঠুনদের পায় না। বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোনের সুইচ অফ পায়। তাহলে কোথায় গেল মিঠুন আর রিয়া? তুমি ঠিকই বলেছো, ফিরে আর কোনো লাভ নেই, ওরা আমাদের আলাদা করে দেবেই। এই কথাটাই তো আমি তোমাকে কাল থেকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখন আমাদেরকে সেই জায়গায় যেতে হবে যেখানে গেলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তোমার ভয় করবে না? তোমার হাতটা শক্ত করে ধরে থাকলে কিসের ভয়? তোমার ভয় করছে? তোমার হাত মুঠোয় থাকলে কিসের ভয়? চলো। আর সেই চিঠিটা? ছবি তুলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিয়েছি, পৃথিবীর লোক দেখুক। प्रधान सिंह, ये लड़के का जो फ़ोन है ना, इसको ऑन करो। এই তো ফোনটা বাজছে। হ্যালো। কি রে মিঠুন, তোরা কোথায়? আমাদের নালিকল থেকে ফিরে আসলাম। ম্যাডাম, আমি জিআরপিএফ বলছি। কিছুক্ষণ আগে কামারকুণ্ডু আর বলরামপুর স্টেশনের মাঝখানে একটা অল্পবয়স্ক ছেলে আর মেয়ে কাটা পড়েছে। ওরা শিউর হাসপাতালে আছে, আর এই ফোনটা ছেলেটার পকেটেই ছিল। ওরা কেমন আছে? ছেলেটা মারা গেছে আর মেয়েটার পা কাটা পড়েছে। অলকা, আপনারা যদি ওর বাড়ির লোক হন তাহলে শিউর হাসপাতালে চলে আসুন। রাখছি। অলকা, কি হয়েছে? অলকা, হয় ওরা হয়তো ফোন তো তার আগে 3 দিন 2 দিন ফোনটা সুইচ অফ করেছিল, তা হয়তো তারপরে ফোনটা যখন খুলেছিল যোগাযোগ করার চেষ্টা করছিল যে বাবাকে ধরে নিয়ে গেছে, তাহলে বাবার উপর টর্চার করছে, আমরা গেলে আমাদের কাছে টর্চার করবে। রিয়াকে কলকাতার আরজিকর হাসপাতালে এনে বাঁচানোর চেষ্টা করে বাঁচানো যায়নি। পরদিন সেও মারা যায়। পরিবারের জেদে দুটো ফুলের মতন জীবন অকালে ঝরে গেল।
দুটো মায়ের কোল চিরজীবনের মতন খালি হয়ে গেল, পড়ে রইল শুধুই শূন্যতা। যদিও মিঠুন আর রিয়ার এই শেষ সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, আত্মহত্যা তো কোনোদিনও কোনো সমাধান হতে পারে না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।